শুধু যে ভালোবাসতে বাধ্য করেছি তা নয়, তোমাকে আজকে সবার সামনে বলতেও বাধ্য করলাম। তুমি আমাকে শুধু ভালোবাসো না, পাগলের মতো ভালোবাসো। আর তুমি এটা মানতে পারছো না যে আমি গেমের মাধ্যমে তোমাকে নিজের প্রতি দুর্বল করেছি, ভালোবেসে নয়। আর সেজন্য তোমার এতটা অস্থিরতা। কি বলতে চাইছেন আপনি? প্রচণ্ড রেগে শান্ত গলায় বলে, এটাই তোমার সাথে করা অন্যায়ের শাস্তি। তুমি আমাকে দিতে চাও না, বরং তোমার প্রতি দুর্বল হয়ে তোমাকে পাওয়ার জন্য কতটা অস্থির হতে পারে সে অস্থিরতা দেখতে চাও তুমি। কতটা পাগলামি করতে পারে, কতটা বেপরোয়া করে দিতে পারে তোমাকে পাওয়ার নেশা আমাকে। কথাগুলো শুনে তুরের গায়ে কাটার মতন বিঁধতে থাকে। মনে হচ্ছে বিষাক্ত কোনো তরল ওর শিরা উপশিরা দিয়ে রক্তের ধারায় ধারায় প্রবাহিত হচ্ছে। ও নিজেকে শান্ত করতে না পেরে লোহার কারাগারের শিক ধরে ঝাঁকাতে ঝাঁকাতে পাগলের মতন করতে লাগলো। অঝরে পানি পড়ছে চোখ থেকে, তবে সেটা দুঃখের নয়, রাগের। তীব্রের কথাগুলো আঘাত করছে ওর মনে, বড্ড বাঁধছে নিজের আত্মসম্মানে, যাকে কিনা শাস্তি দেওয়ার জন্য মরিয়া দূর। সেই শাস্তির কারণস্বরূপ তীব্র বলছে এটা তীব্রের কর্মফলের শাস্তি নয়, বরং প্রেমিকের অস্থিরতা দেখার তীব্র আকাঙ্ক্ষা। সেটা শুধু তুরের নয়, যে কোনো মেয়ের জন্য অপমানের। তুর এতটাই পাগল হয়ে গেছে, লোহার শিক হাত দিয়ে ছাকানোর কারণে হাত লাল হয়ে কেটে যাওয়ার অবস্থা। সানি এই অবস্থা দেখে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু তুর নাছোড়বান্দা। ও চিৎকার করে বলতে লাগলো, আপনি ভাবেন কি নিজেকে? হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি না, বুঝলেন? শুনেছেন আপনি? তীব্র এতক্ষণ নিচের দিকে তাকিয়ে থাকলেও এবার তুরের দিকে তাকিয়ে নিজের ঠোঁটের কোণে রহস্যময় হাসি ফুটিয়ে তোলে। তারপরে নিজের মনে মনে বলে, সে তুমি তীব্রের পাতা ফাঁদে আবার পা দিয়েই দিলে। তীব্রের কথা তোমাকে আবারও প্রভাবিত করেই ফেলল। তুমি নিজে জানো না তুমি কার সাথে মাইন্ড গেম খেলছ। আমার দুর্বলতার সুযোগ তুমি নিয়েছ, বড্ড ভুল করে ফেলেছ। তবে কিছু বলবো না, আমাকে অস্থির করতে চেয়েছ, তাই না? ওকে, ডান। এবার তুমি নিজের অস্থিরতা দেখবে। এই জন্য তোমার সাথে তীব্রের কেন দেখা হয়েছিল। এই খেলায় বড্ড কাছে খেলারে তুমি। যদি তোমায় পাগল না করে ছাড়ে, তবে আমিও তীব্র নই। তোরকে বাজে নজরে দেখে চলছে, কারণ তোর নিজেকে নিজেই তীব্রের শিকার বানিয়েছে। ওদিকে তোর চিৎকার করে কান্না করেই চলেছে। ওকে এভাবে কাঁদতে দেখে তীব্র সব আক্ষেপ যেন নিমেষেই মিলিয়ে গেল। অদ্ভুত পৈশাচিক আনন্দ হতে লাগলো, আর তুরের অস্থিরতাও বেড়ে যাচ্ছে। এটা দেখে খুব বিরক্তি নিয়ে ইন্সপেক্টর শাওনকে উদ্দেশ্য করে বলল, আমার প্রেয়সী তার প্রিয়তমের বুকে এসে নিজের মনকে শান্ত করতে হচ্ছে। আমাকে আটকে রেখেছে মানলাম, ওকে কেন রেখেছে? প্লিজ ওকে আসতে দাও। আমারও যে অস্থিরতা বেড়ে আছে, ওকে একটা বার বুকের মাঝে আঁকড়ে ধরার জন্য। তীব্রের এমন কথায় তুরের সাথে সানি আর শাওনের রাগটাও বেড়ে গেল। আর থানার বাকি মানুষ তীব্রকে পাগল রোমিওর উপাধি দিয়ে দিয়েছে। চুপ করুন তীব্র, নিতে পারছি না আর আমি। তোমাকে আগেও বলেছে, ভালোবাসার নেশার মতো, অ্যাজ লাইক ড্রাগস। আর এই নেশাকে তুমি যতই খুব সহজে সহ্য করার চিন্তা করো, তবে তুমি ভুল। এই নেশার মৃত্যুকে বরণ করে শুধুমাত্র তার প্রিয়কে কাছে পাবার আশায়। খুব ভয়ঙ্কর তা। তোমার অস্থিরতা আমার কথায় না, আমার থেকে দূরে যাবার ভয়। উদ্বেগিত তোর বুঝতে না পারলেও সানি বুঝতে পারছে তীব্র এসব কেন বলছে। ও তোরকে ছাড়িয়ে নিতে চাইলে তীব্র নিজের জায়গা থেকে উঠে এসে কারাগারের বড় বড় শিকের ফাঁক দিয়ে তুরের হাত ধরে। তোর জোরে জোরে শ্বাস নিয়ে চোখের জল ফেলতে থাকে। তীব্রের ছোঁয়ায় প্রচন্ড রাগে শান্ত চোখে তাকায়। ভালোবাসা প্রতিটা মুহূর্তে একা আমার ছিল না তোর, তার সাথে তোমারও ছিল। তোমার ইচ্ছে অনিচ্ছে, ভালো লাগা খারাপ লাগা সবই ছিল। দুজনের দূরত্বের সে আবেগ, আদর, ভালোবাসা, স্পর্শ তোমাকে যেমন কষ্ট দেয়, তেমনি আমাকেও। তোমাকে যখন ওয়াদা করেছে তোমাকে আটকে রাখার শাস্তি আমি নিজেকে দেব, তখন তাই হবে। তবে মনে রেখো, সেটা শুধু তোমাকে বন্দি করে রাখার শাস্তি। কারণ ভালোবাসার পাপ আমরা দুজনে করেছি, তাই শাস্তিটা পেলে দুজনেই পাবো। এই কথার প্রেক্ষিতে তোর কিছু বলতে পারল না। তীব্র ভাবেই ওর কপালে গভীর চুমু আঁকে। মুহূর্তে তোর নিজের চোখ বন্ধ করে নেয়, আর ওখানের সবাই অবাক। ঠিক তখনই সানি এসে তুরকে ছাড়িয়ে নিতে চায়। তুরকে দূরে সরাতে পারলেও তীব্র ওর হাতের কবজি ধরে। এতক্ষণে ঘোর কাটে তুরের। নিজেও ও তীব্রের থেকে নিজের হাত ছাড়াতে চায়, কিন্তু ছাড়ে না তীব্র। এটা দেখে শাওন ওকে ছাড়তে বলে, কিন্তু তীব্রের
হেলদোল না দেখে ও একটা লাঠি দিয়ে তীব্রের হাত কবজি আর গিটের মাঝে মারতে থাকে, কিন্তু তীব্র দাঁত চিপে তা সহ্য করে নেয়। এমন অবস্থায় তুর কেঁদে তীব্রকে ছাড়তে বলে, কিন্তু তীব্রের ছাড়ার নাম নেই। শাও নিজের গান বের করে তার উল্টো পিঠ দিয়ে তীব্রের কবজিতে আঘাত করতে তীব্রের হাতে ঝিনঝিন একটা অনুভূতি হয়ে হাতটা আপনাতেই ছেড়ে যায়। এই প্রথম তীব্রের মুখ থেকে ব্যথার আর্তনাদ শুনতে পাই তোর সামনের দিকে পা বাড়াতেই সানি হাত চিপে ধরে ওকে তীব্রের নাগালের বাইরে নিয়ে বেশ রেগেই বলে, কি হচ্ছে তোর? আবার কেন যাচ্ছ ওর দিকে? তোর আনমনাভাবে কাঁপতে কাঁপতে তীব্রের দিকে তাকিয়ে জবাব দেয়, তীব্র ব্যথা পেয়েছে, হাতে লেগেছে। পাগল হয়েছিস তুই? কি করতে চাস? প্রচন্ড রেগে তুরকে ঝাঁকিয়ে বলে। তুরের ঘোর কাটে এই দেখে তীব্র বেশ রেগে লোহার শিক ধরে বলে, শাস্তি দিতে এসেছ, তাহলে যন্ত্রণা দেখে কাঁদছে কেন? এইটা শুনে শাওন ভেতরে ঢোকে, গিয়ে তীব্রকে একটা লাথি মেরে ফেলে দেয়। পিলে চমকে ওঠে তুরের, ও বাকরুদ্ধ হয়ে গেছে তার। আর শাওন এলো পাথারি ভাবে ওকে মারতে মারতে বলে, তুই ভালো কথা শোনার মানুষ না। একটা মেয়েকে জোর করে আটকে রেখে নির্যাতন করে এখন ভালোবাসার পাঠ পড়ানো হচ্ছে। তোদের মতো শত্রুদের কথা জানা আছে আমার। না জানি কত মেয়ের জীবন এভাবে শেষ করেছিস। এখন ধরা খেয়ে ভালোবাসার দোহাই দিয়ে ব্রেন ওয়াশ হচ্ছে। কথাগুলো বলছে আর নির্মম ভাবে মারছে তীব্রকে। তীব্র কিছু বলছে না, এটা দেখে শাওন আরো রেগে যায়। তুর কিছু বলতে যাবে তার আগেই শাওন বলে ওঠে, সানি, মেয়েটাকে এখান থেকে নিয়ে যা। ও মানসিকভাবে এসব দেখার জন্য প্রিপেয়ার নয়। তোর অস্ফুট স্বরে তীব্র তীব্র ঢাকলেও গলা দিয়ে আওয়াজ বের হলো না। সানি জোর করে টেনে হিঁচড়ে ওকে সেখান থেকে নিয়ে গেল। তোর যেটি তীব্র শাওনকে থামালো, কিন্তু শাওনের রাগটা আরো বেড়ে গেল। আর এখানের সব পাওয়ার ওর হাতে। ও কনস্টেবলদের ডাকিয়ে তীব্রকে মারতে বলল। এটা তুমি ঠিক করছো না। আইনের লোকে বেআইনিভাবে আমার সাথে। কথা শেষ হবার আগেই ওর মুখ বরাবর একটা ঘুষি পড়লো শাওন। গাল কেটে গেল, সাথে মুখ দিয়ে রক্ত বের হতে লাগলো। আমাকে আইন শেখাতে আসছিস না? তোর যে সোর্স আছে তা দিয়ে কাল কোর্টে যে কোনোভাবে তুই নিজেকে ছাড়িয়ে নিবি। আইনে ফাঁক ফোকর খুঁজে বেরিয়ে যাবি। তাই তার আগে আমি তোর এমন অবস্থা করব যাতে সারা জীবন তুই মনে রাখিস কোনো মেয়ের সম্মান নিয়ে খেলার শাস্তি কী। তীব্রের চুলগুলো ধরে এক নাগাড়ে বলল কথাগুলো। আমার যদি নিজেকে ছাড়ানোর ইচ্ছে থাকতো তাহলে আমি এতক্ষণে বাইরে থাকতাম। তাহলে আর কি, নিজের ইচ্ছাই যখন শ্বশুরবাড়ির আদর খেতে চাস সেটা তো ভালো কথা। এই কে আছিস? এই ডাক্তারকে পুলিশের ডাক্তারি দেখানোর ব্যবস্থা কর, যার নাম 3rd ডিগ্রি। তখনই তীব্রকে কোথাও একটা নিয়ে যাওয়া হয়। তীব্র বুঝে ওঠার আগেই ওর শার্ট ছিঁড়ে ফেলা হয়। গায়ে গরম পানি ঢেলে দিতেই তীব্র দিক হারিয়ে ফেলে। কিছুটা নিঃশ্বাস নিতে দেখে শাওনের হাতে মোটা লাঠি, যাতে তেল লাগানো। বুঝতে পারে শাওন এসব পার্সোনাল ইগোর জন্য করছে। তীব্র কিছু বলার আগেই শাওন নিজের শার্ট খুলে নেয়। তারপর তীব্রের কাছে এগিয়ে বলে, আজ তোর এমন অবস্থা করব, মেয়েদের নিয়ে নোংরা খেলার স্বাদ মিটে যাবে। তোদের জন্যই তুরের মতো মেয়েরা আজ সমাজে লাঞ্ছিত। আর তার দোষ পরে পুরুষের সমাজে, সেটা তোদের মতো কাপুরুষের জন্য। আর তুরের কি, সে তো... আমাকে নিয়ে যা বলার বলো, কিন্তু তোরের ব্যাপারে একটাও বাজে কথা না। কেন রে? ওই মেয়েটাকে অপবিত্র করার আগে মনে ছিল না যে ওর লাইফ নষ্ট করছিস? তোর না অপবিত্র ছিল, না হয়েছে ওর পবিত্রতার সামান্যটুকু ক্ষুণ্ণ। কথাটা পুরো না করার আগেই শাওন ওকে অত্যন্ত নির্মমভাবে মারতে থাকে। প্রথম দিকে সহ্য করতে পারলেও পরে আর সেটা ছিল না। না চাইতেই আর্তনাদ বেরিয়ে এলো ওর কণ্ঠ থেকে। ওদিকে ঋদ্ধ বেল নেওয়ার জন্য গিয়েও ব্যর্থ, কারণ কোর্ট ততক্ষণে বন্ধ হয়ে গেছে। আর কাল শুক্রবার আর শনিবার সরকারি ছুটি, তাই ওকে রবিবার পর্যন্ত অপেক্ষা করতেই হবে। ঋদ্ধ বুঝতে বাকি নিয়ে যে এটা হঠাৎ করে করা হয়নি, প্ল্যান মাফিক করা হয়েছে। আর তুরকে গুটি হিসেবে শুধুমাত্র ব্যবহার করা হয়েছে। কিন্তু এতক্ষণে সব জায়গায় এই ব্রেকিং নিউজ পৌঁছে গেছে যে বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট এসআর ওরফে ডক্টর রাইহান জেলে বন্দি। কথাগুলো জানতে পেরে তুষা আর অরুণ আসে, সাথে তায়ানো। কিন্তু ওদের সাথে দেখা করতে দেওয়া হয় না তীব্রকে। কি ঋদ্ধ ম্যানেজার বলার পরও লাভ হয়নি। আইনের দিক দিয়ে ঋদ্ধর পক্ষে কিছুই করা পসিবল না, আর অন্যভাবে কিছু করতে পারছে না, কারণ তীব্র ওকে নিষেধ করে দিয়েছে। শেষমেশ বাধ্য হয়েই ওরা ফিরে যায়।
ওরা যাওয়ার পর থানায় তোয়া আসে। যেহেতু তুরের বোন আর তোয়া কেস করেছে, তাই শাওন ওকে দেখা করার পারমিশন দেয়। তোয়া ভেতরে গিয়ে তীব্রকে দেখেই কেঁপে ওঠে। তীব্র ক্লান্ত হয়ে মাটিতে পড়ে আছে, খালি গায়ে তীব্রের ক্ষতগুলো ওর সামনে স্পষ্ট। ও কেঁদেই দেয় তীব্রকে দেখে। ওর কান্নার আওয়াজে তীব্র আলতো করে ওর দিকে তাকায়। তারপর আলতো করে খুব কষ্ট করে সেলের সামনে এসে দাঁড়িয়ে ঢুলতে ঢুলতে বলে, এটা চেয়েছিলে তাই না? কাশতে কাশতে, আই এম সরি ডক্টর রায়হান, আজ আমার জন্য এত সব কিছু হলো। আমি তোরকে সব সত্যি। এমন ভুল ভুলেও করো না তোমা। এখন এসব বললে আমার কোনো উপকার হবে না, কিন্তু দূরের কাছে তুমি ছোট হয়ে যাবে, আর তায়ান আর তোমার মাঝে দেয়াল সৃষ্টি হবে। আমার এই অবস্থার কারণ নিজেকে মনে করে নিজের কাছে ছোট হয়ে যাবে, কিন্তু আমার লাভ হবে না। আপনার মান সম্মান নাম সবাই ছিছি করছে। তাহলে কি করতে পারো? তোমার বোনকে দোষী করে নিজেকে বাঁচিয়ে দেয়া? তোয়া চুপ। দেখো তো, আমার যা করার সময় মতো করবো, কিচ্ছু হবে না আমার। তুমি প্লিজ তায়ানকে সামলাও। তুমি নিজে জানো না আমার এই অবস্থায় তার অবস্থা আমার চেয়েও খারাপ। আমি ওকে জানি। আর কাল বিয়েটা যেন কোনোভাবেই বন্ধ না হয়। কিন্তু কোনো কিন্তু নয়। তুমি দূর আর তায়ানকে দেখো। আমি জানি কঠোরতা দেখালেও ওরা কতটুকু কঠোর। তোয়ার কিছু না বলেই চলে যায়। এটা দেখে তীব্র একটা দীর্ঘশ্বাস ছাড়ে। তীব্রের কারো হেল্পের প্রয়োজন নেই। সময় হলে তীব্র নিজের রং ঠিকই দেখাবে। বাসার চাল বদলাতে সময় লাগে না, এক মুহূর্তে বদলাতে পারে। ভালোবাসা আর মৃত্যু দাওয়াত বিহীন। এরা কখন আসবে কেউ জানে না। এদের মধ্যে একজন কেড়ে নেয় মন, আর অন্যজন জীবন। তাইনের এই কবিত্বময় বাণীগুলো নিয়ে একসময় বেশ মজা করত তীব্র। আয়ানও তার ছেলের বিপরীতে জবাব দিত না। ও নিজেও একটা মন ভোলানো হাসি দিয়ে বলতো, আরে সালার নাতি, যেদিন কোনো কন্যাকে নিজের বাম পাশের দিকটায় কাছে পেতে চাইবে সেদিন বুঝবি এই কথাগুলোর মানে। ভালোবাসা তো পৃথিবীতে এমনি এমনি অমর হয়নি। ভালোবাসায় মানুষকে অনেক কিছু সহ্য করতে হয়। যে ভালোবাসায় বাধা নেই তা ভালোবাসা নয়। দেখবি সব ঠিক আছে, কিন্তু যখন তার কাছে যেতে চাইবি তখনই সব ধুলোয় মিশে যায়। তাই তো ভালোবাসার আরেক নাম হয় কলঙ্ক। তুমি যেই হও না কেন, প্রেম মানে তোমাকে কলঙ্কিত হতেই হবে। আয়ানের এমন পাগলের প্রলাপে তীব্রের উত্তর হতো একটা, যদি কোনো মেয়েকে ভালো লেগে যায় তবে তো ঝামেলা কেন রে ভাই? এসব কলঙ্ক টলঙ্ক আমার দ্বারা হবে না। তাই তোমার ভাষ্য মোতাবেক এই অধমের কোনো যোগ্যতাই নাই ভালোবাসা নামক ডিগ্রি অর্জন করার। তাই এর ব্যর্থ চেষ্টা আমি করব না। কথাগুলো ভাবতেই দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তখন কথাগুলো পরিহাস করলেও আজ নিজেকে পরিহাস করতে ইচ্ছে করছে। কেন তখন মজা করেছিল? তবে এই নিয়ে তীব্রের মনে যথেষ্ট সংশয় রয়েছে যে আদৌ তোরকে ভালোবাসে কিনা ও। যে মেয়েটা উঠছে এতটা ছোট, সম্পূর্ণ বিপরীত তার চিন্তা চেতনা, তাকে কিনা ও ভালোবাসে? কিভাবে সম্ভব? মেয়েটাকে তো একটু ভুলের কারণে তুলে এনেছিল। সে ভুলকে আরেকটা ভুলের হাত থেকে বাঁচানোর জন্য ছুটে গিয়েছিল সেদিন এক জায়গা থেকে আরেক জায়গায়। না যাওয়া সত্ত্বেও ভুলটাকে বাঁচানোর তাগিদে নিজের প্রাণ বায়ু দিয়েছিল। বারবার নিজের অজান্তেই ভুলটা ওকে গ্রাস করে নিচ্ছিল। কখনো নিজের অজান্তে ভুলটা ওকে নিজের কাছে টানতো, না হলে তীব্রকে বাধ্য করতো ভুলটাকে কাছে টানার জন্য। হ্যাঁ, সে ভুলটাই তো মেয়েটা পুরোটাই শুধরে না নেওয়ার মতন একটা ভুল ছিল। কিন্তু এই ভুলটা এর আগেই পরিণত হয়েছিল সেদিন। খিদায় তৃষ্ণায় কাতর হয়ে মেয়েটা যেদিন খাবার ভেবেও ঠোঁট কামড়ে দিয়েছিল। অদ্ভুত শিহরণ জাগিয়েছিল ক্লান্ত মেয়েটার স্পর্শ সে রাতে। প্রথম কোনো মেয়ের সংস্পর্শে এসে অচেনায় ঘোর কাজ করছিল। বড্ড রাগের কারণ ছিল এই অবাঞ্ছিত স্পর্শ। তবু কেন অদ্ভুত মায়ায় আবদ্ধ হয়ে নিজের বুকে ওর মাথাটা রেখে নিয়ে ছাতি খাইয়ে দিয়েছিল। আর এই মায়া জিনিসটাই কাল হলো। বারবার না চাওয়া সত্ত্বেও মেয়েটার দিকে ধাবিত হতে বাধ্য হলো। সেদিন যে কাজ মেয়েটা ভুল করে করেছিল সে কাজটাই বারবার মেয়েটার সাথে করে গেল। আর মনে মনে বলছে, এ যেন এক অদ্ভুত প্রতিশোধ। আমাকে বিনা অনুমতিতে ছুঁয়েছ, তাহলে আমিও তা কেন পারি না? এমন কিছু ছিল কি? তবে এটা কি তা নেই বলা সে ভালোবাসা? কিন্তু তাও বা কীভাবে সম্ভব? দিনে দিনে মেয়েটাকে নিয়ে নিজের ভাবনা, ওকে কাছে পাবার তাড়না, বারবার ছুঁয়ে দেখার আকাঙ্ক্ষা, ওর কান্না, ওর হাসি, ওর একাকিত্ব, সবই যেন ওর একার, কারো ভাগ নেই সেখানে। আচ্ছা, এই এত আকাঙ্ক্ষা কাছে পাওয়ার এত তাড়না, দূরে থাকার নরক যন্ত্রণা,
অস্থিরতায় সবকিছু কি ভালোবাসা নামক একটা শব্দ দিয়ে আদৌ বোঝানো সম্ভব? কিন্তু ওর কেন তা মনে হয় না? এত অনুভূতির নাম এই একটা মাত্র শব্দ কি করে হতে পারে? মৃত্যুর ন্যায় যন্ত্রণাদায়ক এসব অনুভূতি এতটাই ঠুনকো যে ভালোবাসা নাম দিলেও তা বোঝানো যায়। কে জানে, কোনো মানে হয় না তার। নিজের ভাবনায় বিভোর তীব্র জেলের বন্দি কারাগারে দেয়াল ঘেঁষে বসে মনে মনে এসব পাওয়াচ্ছে। কোনোটারই উত্তর যখন ওর মনের মতন হলো না, তখন শিয়ালের ওই ব্যর্থতা লুকানোর ভাষ্য আঙ্গুল ফল টক এর মতো সান্ত্বনা উত্তর বের হলো। আসলে ভালোবাসা বলতে কিছু হয় না, আর যদিও কিছু থেকে থাকে তবে সেটা কলঙ্ক। এটা তীব্রের উত্তর নয়, বরং গুরুজনদের বাণী। ভালোবাসার আরেক নাম কলঙ্ক। নাহলে জীবনের একটা রাত এমন জায়গায় এভাবে কেন কাটবে তীব্র? তাহলে সত্যি কি তোরকে ভালোবেসে ফেললো? ভেবেই তার ছেলের হাসি হাসলো, কারণ প্রশ্নের যে উত্তর ও এতক্ষণ বসে খুঁজে বের করলো, সে উত্তরটাও এখন তীব্রের কাছে আরেকটা প্রশ্নে রূপান্তরিত হলো। প্রশ্নের উত্তর নিজে এখন ওর কাছে আরেকটা প্রশ্ন মনে হচ্ছে। তাই তীব্র এই প্রশ্ন উত্তরের খেলা খেলতে চাইল না। বিরক্তি লাগলো। নিজের চোখ দুটো বন্ধ করতেই তুরের সে অশ্রুসিক্ত চোখের শুকনো মুখটা তীব্রের সামনে ভেসে উঠল। অস্ফুট স্বরে তীব্রের মুখ থেকে বেরিয়ে এলো, প্রিয়, আমার নিজের যন্ত্রণা দূর করতে কান্নায় ব্যস্ত। এখন এটা তাকে কে বোঝায়? সে বুকের যন্ত্রণার জন্য কষ্ট পাচ্ছে না, বরং কষ্টদাতার বুকে মাথা রেখে কষ্ট পাবার সুখ নিতে না পারার কারণে যন্ত্রণা পাচ্ছে। সে যাই হোক, আমিও দেখব এই দূরত্ব আমাকে কতটা কষ্ট দিতে পারে আর তাকে কতটা দেয়। তীব্রের চোখে এমন ঘুম নেই, ঠিক সেরকম তুরের চোখের সাথেও নিশিরাজ আজ অভিমান করেছে। জানলার পাশে দেয়ালে মাথা গুজিয়ে চাঁদের দিকে তাকিয়ে আছে। ঠান্ডা বাতাসে আলতো করে চুলগুলো উঠছে, তবে শীতগুলো যেন আজকে স্পর্শ করছে না, কারণ বাইরে ঠান্ডা বাতাস তুরের বাইরেটা শীতল করলেও ভেতরটাকে না। তখনকার বলা তীব্রের কথাগুলো ওর কানে বাজছে। বড্ড অসহায় লাগছে নিজেকে। অস্থিরতা জালে বন্দি হলেও সামান্য প্রকাশের ছাপ নেই তুরের মুখে। আজ সবই আছে, নেই শুধু পুরনো সেই তুর। তীব্র নামের ঝড়টা সব কিছু লণ্ডভণ্ড করে দিয়েছে। কথায় আছে না, ভাঙা আয়না জোড়া লাগলেও একটা দাগ থেকে যায়। তীব্র ওর মনে এমন একটা দাগ কেটে দিয়েছে যা মেটানোর ক্ষমতা তুরে নেই। আজ তীব্র নেই, কিন্তু কি লাভ হলো তাতে? যে যন্ত্রণা ওর কাছে থেকে পেত তার চেয়েও বেশি যন্ত্রণা দেওয়ার ব্যবস্থা করেছে এখন। তীব্রকে কাছে পাওয়ার ইচ্ছে, ওর সান্নিধ্য, ভালোবাসা, মায়া কোনো কিছুই অনুভব করতে পারছে না তুর। তবু ওর কথাগুলো আজ তুরের ভেতরের কিছুকে বারবার নাড়িয়ে দিচ্ছে, অস্থির করে তুলছে ওকে। হঠাৎ নিজের শরীরে গরম কিছু অনুভব করতে পারলো। সাথে সাথে চোখটা খোলে। বুকের মাঝে একটা চাপা ব্যথা অনুভূত হলো। নিঃশ্বাসের গতিটাও বাড়তে লাগলো। অস্ফুট স্বরে বলে উঠল, তীব্র। তীব্র নামটা উচ্চারণ করেই ও দ্রুত পেছন ফিরতেই থমকে যায় তোয়াকে দেখে। তোয়া ব্যাপার বুঝেও এড়িয়ে যায়, কারণ কিছু কিছু প্রশ্নের উত্তর মানুষের নিজেকে খুঁজতে হয়। অন্য কারো থেকে সেই উত্তরগুলো মন মানতে চায় না। তোয়া স্বাভাবিকভাবে চাদরটা ভালোভাবে গায়ে জড়িয়ে দিতে দিতে জিজ্ঞেস করলো, কি রে, এই শীতে একা একা দাঁড়িয়ে কি ভাবছিস? আজকে তো তোর শান্তিতে ঘুমানোর কথা। যে তোর এত বড় ক্ষতি করেছে তাকে তার যোগ্য জায়গা দেখে পেরেছিস একদম। তোয়ার কথায় উত্তেজিত না হয়ে আবার জানলার বাইরে শান্তভাবে তাকিয়ে বলল, জানি রে আপু, এতটা শান্তির পরও কেন এতটা অস্থির লাগছে, যেন এটা শেষ নয়, আরও বড় কোনো ঝড় অপেক্ষা করছে আমার জন্য। যত মনকে শান্ত করতে চাচ্ছি ততই যেন আরও বেশি অশান্ত হয়ে পড়ছে, বড্ড বেশি ভয় করছে। ধুর, এত বেশি ভাবিস না, দেখবি যা হবে ভালোর জন্যই হবে। চল ঘুমাতে চল। না রে আপু, ঘুম আসছে না। এভাবে থাকলে এমনি ঘুম আসবে না। তোয়া জোর করেই তুরকে বিছানায় নিয়ে শুয়ে দেয়। বেশ কিছুক্ষণ কেটে যাবার পর তুর বলে ওঠে, আপু, মাথায় একটু বিলি কেটে দিবি? তোয়ার মাথায় বিলি কাটতে কাটতে কিছুক্ষণ পর বলে ওঠে, হ্যাঁ রে, ইদানিং একটা জিনিস লক্ষ্য করছি, বিলি কেটে না দিলে তুই ঘুমোতে পারিস না। এমনটা তো আগে ছিল না। তোর চোখ বন্ধ করে নিজের খেয়ালে ডুবেছিল। তোয়ার কথার জবাবে আনমনেও বলে ওঠে, অভ্যাস হয়ে গেছে। তোর কি বললো তা ভাবার পর্যায়ে নেই, ওর দায়িত্ব উত্তর দিয়েই শেষ। তোয়ার জানার প্রয়োজন বোধ করলো না কে ওর অভ্যেসে খারাপ মাত্রা যোগ করে দিয়েছে। এমনিতেই তা স্পষ্ট। শুধু মনে মনে ভাবলো,
যে ওর এই বদ অভ্যাস তৈরি করেছে সে হয়তো ভেবেছে নিজের তৈরি করা অভ্যাস কখনো বদলানোর প্রয়োজন হবে না, সারা জীবন নিজেই ওর অভ্যাস রক্ষা করে যাবে। না হলে এটা ভেবেছে কোনোদিন যদি তার থেকে দূরে যায় তবে এই বদ অভ্যাসের জন্য হলেও তাকে ভাবতে বাধ্য হবে। এখন প্রকৃত কারণ কোনটা সেটা অভ্যাসদাতাই ভালো বলতে পারবে। আপনাদের দোয়ার ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। কে জানে কি হয় সামনের দিনগুলোতে। বাড়িতে আজ বিয়ে, কিন্তু বিয়ের তোড়জোড় শুধু কিছু মানুষের মধ্যেই দেখা যাচ্ছে। বিয়েটা যে তায়ান এখন করতে চেয়েছিল তা নয়, একরকম বাধ্য হয়েই করতে চলেছে। চেয়েছিল কিছুদিন পিছিয়ে দিতে, কিন্তু তোয়ার বাবা মায়ের অনুরোধে না পারেনি। ওনাদের দোষ দিয়েও লাভ নেই, এর আগেও তোয়ার বিয়ে ভেঙেছে। কারণ যাই হোক, এবার এই বিয়েটা যদি পিছিয়ে যায় তাহলে পাড়া প্রতিবেশীর কথা শোনাতে যে ছাড় দেবে না সেটা কারোই অজানা নয়। আর মেয়ের বিয়ের জন্য সব বাবা মাই এমন চিন্তা অমূলক নয়। তবে বিয়েটা যে জমকালোভাবে করা হবে এমনটা নয়, কারো মনের পরিস্থিতি তেমন নেই। সবার মাঝে একটা ভাব বিদ্যমান, কারণ অপরাধের দোষী আর ভিকটিম উভয়ই তাদের আপনজন। সন্ধ্যার পর বিয়ের অনুষ্ঠান শুরু হয়, তবে বোঝা যায় এখানে আদৌ বিয়ে হচ্ছে কিনা। বিয়ের কন্যা থেকে শুরু করে বর সহ বাকি সকলের মাঝেই নীরবতা বিরাজমান, যাতে একটু খুশি নয় তোয়ার বাবা মা। হবেই বা কি করে, নিজের মেয়ের বিয়ে কেউ এইভাবে আশা করে না। কিন্তু তবুও যে শেষ পর্যন্ত বিয়েটা হচ্ছে এটা ভেবেই শান্তি পাচ্ছে। পারিবারিক আনুষ্ঠানিকতার মাঝেই বিয়েটা সম্পূর্ণ হলো। আহামরি তেমন কিছুই হয়নি। রেজিস্ট্রি করে হুজুর ডেকে বিয়ে পড়িয়ে মিষ্টিমুখ এতটুকুতেই সীমাবদ্ধ ছিল। তবে তায়ান বুঝতে পারল ব্যাপার তো আর মা বাবার জন্য সুখকর নয়। সেই সুবাদে তায়ান পরে একটা অনুষ্ঠানের কথা বলে। এটা সব বাবা মায়ের কাম্য, নিজের মেয়ের বিয়েতে যেন তারা সাধ্যের শেষটুকু করতে পারে। সেই সুখ থেকে তাদের বঞ্চিত করার অধিকার কারণে বিয়েটা সম্পূর্ণ হলেও তোয়াকে এখন নিয়ে যাবে না। আগে পরিস্থিতি স্বাভাবিক হোক, তারপর অনুষ্ঠান করে তোয়াকে বউ করে নিয়ে যাওয়া হবে। বিয়ের শেষ হতে হতেই অনেক রাত হয়ে গেল। অন্যদিন হলে হয়তো এই জায়গায় হাসি মজার রোল পড়ে যেত, কিন্তু আজ তেমন নয়। সবাই যা যার মতন ঘুমিয়ে গেল। তুর আর তোয়া নিজের রুমেই ছিল। গভীর রাত, তায়ানের ঘুম আসছিল না, তাই ও বাড়ির বাইরে বাগানে পায়চারি করছে আর তীব্রের কথা ভাবছে। কিছুতে হিসেব মেলাতে পারছে না। কি করে মেলাবে? যে ছেলেটাকে সারা জীবন নারী বিদ্বেষী বলে জেনে এসেছে, সে এভাবে কারণ ছাড়া একটা মেয়েকে আটকে রাখলো, তাও ভালোবাসার দোহাই দিয়ে। তীব্র এমন ছেলে মানুষই করবে, এটা আদৌ কি সম্ভব? যদি ওর কথাগুলো মেনেও নেয় তাহলে কোথাও একটা কিন্তু থেকেই যায়। আর যদি ধরেও নেওয়া হয় তীব্র সত্যি একটা মেয়েকে ভালোবেসে এমন করেছে, তাহলে সেই মেয়েটাই কেন যাকে তায়ান ওর জন্য পছন্দ করেছে। তীব্র সবসময় নিজের জন্য তায়ানের পছন্দ প্রাধান্য দিয়েছে, তাহলে এবারও কি তীব্র নিজের অজান্তে তায়ানের পছন্দ মেনে নিল? এতটা কাকতালীয়ভাবে কিভাবে সম্ভব? তার চেয়েও বড় প্রশ্ন এটা, তীব্র বলল ও যা করেছে সব ভালোবেসে, এমনকি বিয়েটাও। অথচ বিয়ের কথা বলতেই তীব্র সব সময় সাফ নাকচ করে দিত। যার কাছে বিয়ে, ভালোবাসা, ইমোশনের কোনো ভ্যালুই ছিল না, সে একটা মেয়েকে দেখে ভালোবেসে ফেলল। তাকে বিয়ে করতে বাধ্য করার জন্য যা করার দরকার তাই করল। নিজের গায়ে আঁচড় লাগার জন্য কাউকে ছাড় দিত না। সে কিনা এত কষ্ট সহ্য করছে ভালোবাসার টানে। রাতারাতি কিভাবে এতটা পরিবর্তন হতে পারে কোনো মানুষ? এত বছরের চিন্তা ভাবনা মাত্র কয়েকদিনের মধ্যে এত পরিবর্তন হতে পারে, তাও তীব্রের মতো এমন ইন্টেলিজেন্ট মানুষের, যার লাইফে লজিক ছাড়া কিছু নেই। তাই এটা বুঝতে পারছে যেটা দেখছে সেটা পুরোপুরি সত্যি না, আর সত্যিটা যে কতটা মারাত্মক তার ধারণা ওর নেই। এখানে অনেক বড় কিছু রয়েছে, নাহলে তীব্র নীরবে এসব সহ্য করতো না। আর আবেগের বশবর্তী হয়ে বা অপরাধ বোধে তীব্র এমন করবে ভাবাটাও বোকামি। হাতের তুড়িও যে কারণ ছাড়া বাজায় না। নিজের এত ক্ষতি সে এমনি হতে দেবে? তীব্রকে সবচেয়ে বেশি যে বোঝে সে হচ্ছে তায়ান, তবুও যেন ধোঁয়াশায় মনে হয় তাকে। তীব্র স্বার্থপর নয়, কিন্তু বিনা স্বার্থেও কোনোদিন কোনো কাজ করবে না। আর তাই তোরকেও তীব্রর জন্য পছন্দ করেছিল, যাতে তীব্রকে একটা সঙ্গী দিতে পারে যে কিনা সরল মনে ওকে ভালোবাসবে। কারণ তীব্র ইমোশনলেস হলেও আরেকজনের অনুভূতিকে কখনো আঘাত করে না, আর না নিজের দায়িত্বের অবহেলা। তোরকেও খুশিতেই রাখবে, কারণ তীব্রের মতো মানুষেরা নিজেদের লুকিয়ে রাখে নিজেদের দায়িত্ববোধ আর বুদ্ধিমত্তার আড়ালে, যারা নিজেদের কখনো জাহির করে না। তাই তো দুনিয়ার কাছে তাদের পরিচিত হয় মিস্টার পারফেক্ট নামে।
এই তীব্রকে তায়ান চেনে না, যে বিপদের আগেই তা প্রতিকারের ব্যবস্থা করত। সে এত বড় বিপদে চুপ করে বসে আছে। হয় তীব্র অবিবেচকের মতন কাজ করছে, নয়তো এমন কিছুর জন্য যা ধারণার বাইরে। মানুষ সবকিছুকে সাধারণভাবে নিতে চায়, কিন্তু যখন তার সাথে শরীয় অক্ষর যোগ হয় বিপত্তি বাঁধে তখন। কারণ সাধারণের সাথে শরীয়টা যোগ করলেই সেটা অসাধারণ হয়। তায়ান শব্দটার সব অক্ষর জানলেও শুধু শরীয় অক্ষরটা রয়েছে তীব্রের কাছে, আর ওই একটা মাত্র অক্ষরই হচ্ছে গোলকধাঁধার। সেই রহস্য সবটা সমাধান করার পর হার মেনে মানুষ সান্ত্বনা হিসেবে বলে, একটা জিনিসের জন্য পারলাম না। কিন্তু তারা এটা ভুলে যায় গোলকধাঁধার রহস্য থাকেই একটা জায়গায়, আর বাকিগুলো মানুষকে বিভ্রান্ত করার জন্য যে সে সব ধাপ অতিক্রম করতে পেরেছে, শুধু একটাতে আটকে গেছে। এই সান্ত্বনার দুটো কারণ: এক, যাতে সে নিজের আত্মবিশ্বাস না হারায়, আর দুই, অন্যরা যাতে বুঝতে না পারে গোলকের ভেতর আসল রহস্য কোথায়। তারা যেন আবার প্রথম থেকে রহস্য উদ্ঘাটন করে যায়, মানে তাদেরও পথভ্রষ্ট করা। আনমনেই তায়ান হাঁটতে হাঁটতে হঠাৎ করে পড়ে যেতে ধরে। তখনই কেউ ওকে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে। বুঝতে বাকি থাকে না কে। তোয়া, এত রাতে তুমি এখানে? আমার বাড়িতে আমি থাকাটা কি স্বাভাবিক নয়? ওকে ছেড়ে দাঁড়ায়। তুমি কখন এলে? অনেকক্ষণ। তুমি নিজের ভাবনায় বিভোর ছিলে তাই ডাকিনি? তাই রায়হানের কথা ভাবছিলে? তায়ান কিছুই বলল না। কিছুক্ষণ তোয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তায়ান কিছু বলতে যাবে তার আগেই তোয়া খুব শক্ত করে ওকে জড়িয়ে ধরে বলে, এত ভেবো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। তায়ান কিছু বলল না, শুধু একটা দীর্ঘশ্বাস ছেড়ে শব্দটা উচ্চারণ করল। পরের দিন দুপুরের পর তায়ান নিজের বাড়ি চলে আসে। বিয়ের সব ঝামেলা শেষ হলে তুরের বাবা নিজের বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়। এই বাড়িটা তুরের জন্য এখন অভিশপ্ত মনে হচ্ছে। গতকালের পুরোটা দিন তুর নিজের ঘরের মধ্যেই ছিল, এমনকি বিয়ের সময়ও বাইরে বের হয়নি। পুরোটা সময় খোলা জানলার বাইরেটা দেখেই কাটিয়ে দিয়েছে। শুষ্ক মুখে কান্নার ছাপ না থাকলেও অদ্ভুত এক অস্থিরতা ছিল, কিন্তু তা তুরকে উত্তেজিত নয়, বরং নিস্তেজ করে দিয়েছে। যখন মানুষ কোনো কিছুর সাথে বেড়ে ওঠে না, তখন যেমন শান্ত হয়ে যায়, ঠিক সেরকম তুর আজ ঝড় ওঠার আগের প্রকৃতির মতোই শান্ত। আবার বলা যায় ঝড় বয়ে যাবার পর বিধ্বস্ত প্রকৃতি, কারণ দুটি সময় প্রকৃতির একটাই রূপ পরিলক্ষিত হয়, তার হচ্ছে নীরবতা। তুরের বাবা তার সিদ্ধান্তের কথা সবাইকে জানালে তাতে বাধা দিল তোয়া। কারণ হিসেবে বলে, যেহেতু তীব্রকে কাল কোর্টে তোলা হবে, তাই তারা যেন এখানেই থাকে। কারণ নিজেদের বাড়ি ফিরে গেলে সেখান থেকে আসতে ঝামেলা হতে পারে। তাছাড়া তোয়ার কাছে থাকলে ওর ভালো লাগবে। ওর বাবা খুব ভালো করে জানে তোয়া ওনার মেয়ের খারাপ চাইবে না, যদিও উনি থাকতে চান না। কিন্তু তোয়ার কথায় যুক্তি খুঁজে পেলেন। আসলে নিজেদের বাড়ি গেলে আবার আসতে গেলে অনেক সমস্যা। তাই উনি সিদ্ধান্ত নিলেন রবিবারে শুনানির পরেই যাবে। তো নিজের ঘরেই বসেছিল। কাল পর্যন্ত নিজেকে সামলে রাখলেও এখন জানি কেমন অস্থির লাগছে। প্রতিটি মুহূর্ত পার হচ্ছে আর ওর মনে হচ্ছে ওর হৃৎপিণ্ডের ভেতরের একটা চাপা যন্ত্রণা অনুভূত হচ্ছে। গতকাল এমন হয়নি, কিন্তু আজ যেন অস্থিরতা কমার নামই নেই। অনেক চেষ্টা করলো নিজেকে শান্ত করার, কিন্তু পারছে না। না চাইতেও বারবার তীব্রের কথা মনে পড়ছে। তীব্রের কথা মনে পড়তে তীব্রের সে কথাগুলো ওকে পাগল করে দিচ্ছে। শুধু কি ওর কথা না, ওর কথাগুলো না চাইতেও বাধ্য করছে সেই মুহূর্তগুলো ভাবতে, যা চাই না তোর। নিজেকে শান্ত করতে কিছুতেই পারছে না। বারবার শুধু একটাই জানতে ইচ্ছে করছে, আসলেই তীব্র ওকে ছাড়বে কিনা। এটাকে ওকে ছাড়া বলে? ওর থেকে দূরে, অথচ সারাটা সময় না চাইতেও ওকে নিয়ে ভেবে চলেছে। তীব্রকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে, কি করলে মুক্তি পাবে স্মৃতি নামক যন্ত্রণা থেকে? এভাবে আর কতক্ষণ? কাল কোর্টে ওর সাথে দেখা হবে, কিন্তু কাল পর্যন্ত অপেক্ষা করা সম্ভব না। অস্থির হয়ে পড়েছ। তীব্রের সাথে ওকে কথা বলতেই হবে। তখনই তোয়া রুমে আসে। ও রুমে আসতে তোর দৌড়ে যায় তোয়ার কাছে। একরকম অস্থিরতা নিয়ে বলে ওঠে, আপু, আমি তীব্রর সাথে দেখা করতে থানায় যেতে চাই। তোরের এমন অদ্ভুত আবদারে অবাক হলো তোয়া। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 4টা বাজে। ও এখন তীব্রের সাথে দেখা করতে যেতে চায়। একটু অবাক হয়ে বলে ওঠে, কাল ওকে কোর্টে দেওয়া হবে, কাল এমনিতেই দেখতে পাবি। ওর কথায় বেশ রেগে যাই তোর। তোমার কি মনে হয় আমি ওনাকে দেখার জন্য যেতে চাইছি? আমার ওনার সাথে কিছু কথা আছে। তোরের এমন কঠোর কথায় কিছুটা প্রস্তুত হয়ে নিজেকে সামলে নিয়ে কিছু বলতে যাবে, তার আগেই তোর আবার কড়া কণ্ঠে বলে ওঠে, কিছু নিয়ে না গেলে আমি নিজেই যেতে পারবো। তো বুঝতে পারলো সে আগের শান্ত তোর এখন আর নেই। তীব্র নামে নেশা চেপেছে এখন, আর একে আটকানো সম্ভব না।
তাই নীরবে সম্মতি জানালো। কাউকে কিছু না বলে বাইরে যাবার কথা বলে তুরকে নিয়ে বেরিয়ে এলো। গাড়িতে বসে তোর পুরোটা সময় জানলার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। আর তোয়া এটাই ভেবে চলেছিল কি অদ্ভুত এক দ্বন্দ্ব। এই দ্বন্দ্বে দুজনেই কাছে আসার জন্য পাগল। একজন প্রেমের বীজ বুনতে, আরেকজন সেই বীজ গজিয়ে উপড়ে ফেলার উপায় জানতে। থানায় গিয়ে তোয়া শাওনের সাথে দেখা করতে শাওন ওদের পারমিশন দিয়ে দেয়, কারণ তোয়া আগেই সানিকে ফোন করে জানিয়েছিল তোর তীব্রের সাথে দেখা করতে চায়। আর সানি শাওনকে জানায়। শাওন সানির ফ্রেন্ড, আর তোয়া সানির পরামর্শ নিয়ে শাওনের কাছে গিয়েছিল। আর সেদিন তীব্রের বাড়ি যাওয়ার আগেই সানির কাছে গিয়েছিল তোর, সানির আর ওর মিথ্যের সম্পর্কে জোর ভাঙতে। তখনই তীব্রের ব্যাপারে সবটা জানতে পারে সানি। তীব্রের বিয়ের প্রপোজাল আর সব কথা শোনার পর সানি বলেছিল তীব্রের মুখ থেকে সত্যিটা বের করতে, কিন্তু কিভাবে তা যখন ভেবে পাচ্ছিল না, তখন তোর নিজেই বিয়ের মিথ্যে প্ল্যানটা করে আর বাকি কাজ সানি করে নেয়, যাতে ফেসে যায় তীব্র। তুরকে একা তীব্রের সাথে দেখা করতে দিতে চায় না শাওন, কিন্তু তুরের কথায় রাজি হয়। আর শাওনের মনে হয় তীব্র এখন নিজেকে বাঁচানোর জন্য হলেও তুরের ক্ষতি করবে না। তীব্র চেয়ারে হাতখড়ি লাগানো অবস্থায় হাতটা সামনে থাকা টেবিলের উপর রেখে নিচের দিকে তাকিয়ে বসে আছে, আর বারবার আলতো করে হ্যান্ডকাফ দিয়ে টেবিলে বাড়ি দিয়ে খেলা খেলছে। মাথার উপর একটা লাইট চলছে, আর ওর সামনে থাকা টেবিলের সামনে একটা চেয়ার, সম্ভবত যে ওর সাথে দেখা করবে তার জন্য। তীব্রের ভাব এমন যেন কিছুই হয়নি, খুব শান্তভাবে বসে অপেক্ষা করছে বললে ভুল হবে। আরেকজনের অপেক্ষার প্রহর শেষ করার জন্য বসে আছে, যেন ও জানতো কারো অপেক্ষায় অবসান ওকে করতেই হবে। আর সে কেউটা হচ্ছে তুর। তুর একটা রুমে ঢুকে চেয়ারে বসা তীব্রের পিঠে দেখতে পেল একজন কনস্টেবল ওকে দিয়ে চলে গেল। এতক্ষণ মনে অদম্য সাহস থাকলেও এখন কেন জানি তা ভয়ে পরিণত হলো। ওইখানে তীব্রকে কিছু শোনাতে এসেছিল, কিছু প্রশ্নের উত্তর নিতে এসেছিল, কিন্তু এখন এটা বুঝতে পারছে না যে কি জিজ্ঞেস করবে। আদৌ কি এটা বলতে পারবে? ওর কথায় অস্থির হয়ে বাধ্য হয়ে তীব্রের দাঁড়ে আসতে বাধ্য হয়েছে। এসব ভাবতে ভাবতে এক পা দুপা করে তীব্রের দিকে এগোতে লাগলো। তীব্র কাছে হঠাৎ সব নীরব হয়ে গেল, বুঝতে বাকি রইল না সে এসেছে। তীব্র পেছনে না তাকিয়ে টেবিলে আলতো করে হাত বাড়ি দিতে দিতে বলে উঠল, জানতাম আমাকে ছাড়া তোমার থাকা সম্ভব না, সেই তো এলে, কিন্তু এতটা চালিয়ে তারপর। কথাটা শুনে তুই রেগে গিয়ে ওর সামনে টেবিলের উপাসে দাঁড়িয়ে রাগে ফুঁসতে থাকে। ও কিছু বলবে তার আগেই তীব্র বলে ওঠে, আমাকে ছেড়ে থাকতে পারোনি বলে এসেছ। তীব্র এখনো নিচের দিকে তাকিয়ে গেছে, ঠোঁটে অদ্ভুত হাসি, যা দেখে সইল না তুরের। ও তীব্রের শার্টের কলার ধরে বলল, ভাবেন কি নিজেকে? এবার তীব্র শান্ত চোখে ওর দিকে তাকালো। টেবিলের এপাশে ওপাশে তীব্র। তীব্রের চোখে চোখ পড়তে আপনাতেই তুরের হাতের বাঁধন আলগা হয়ে এলো। এই চোখ দুটোতে না চাইতেও তুর বারবার ডুবে যায়, হাজার যাচ্ছে গভীর সে চাহনি, যে কেউ এর নেশায় পড়ে যাবে। তুর ওকে ছেড়ে দিয়ে চোখ সরিয়ে নেয়। এদিক ওদিক তাকিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করতেই তীব্র বলে, আমার কথায় এতটা ভয়? যাও, আর বললাম না। তোমার কথাই শুনে আমাকে দেখে নিজের অস্থিরতা দূর করতে এসেছ, নাকি আমি কতটা অস্থির তোমার জন্য তা দেখতে এসেছ? কিছু বলবে না বলে আবার ফোরন কাটল। তুর এবার নিজেই ইতস্তত। কি জিজ্ঞেস করবে ও? কারণ যাই জিজ্ঞেস করবে তার বাঁকা উত্তরই পাবে, কিন্তু এটাও ভেবে পাচ্ছে না কিভাবে ওর এই অস্থিরতা দূর করবে। তোর কিছু ভেবে পেল না। ওর এখানে আসার কোনো যুক্তিযুক্ত কারণ ও নিজেই জানে না তীব্রকে কি বলবে, তাই ও কোনো মতে নিচের দিকে তাকিয়ে এটা জিজ্ঞেস করলো, আপনি কেন করছেন এরকম? এটা শুনে তীব্র তার ছেলের হাসি হাসল, তারপর বেশ কঠোর গলায় বলল, কথা বলতে হলে চোখে চোখ রেখে বলো। অপরাধী আমি, তুমি নাও। আর আমি কিছুই করিনি, করলে অবশ্যই বলতাম কেন করেছি, কি করেছি সব। তোর এবার রেগে টেবিলে দুহাত বাড়ি দিয়ে বলে ওঠে, আমার লাইফটা নষ্ট করেও শান্তি হয়নি আপনার? এখন আমাকে মানসিকভাবে যন্ত্রণা দিচ্ছেন। কেন করছেন এমন? কি শান্তি পাচ্ছেন আপনি? আর কি চাই বলুন? তীব্র এক দৃষ্টিতে ওর দিকে এতক্ষণ তাকিয়েছিল। ওর কথা বলা শেষ না হতেই হঠাৎ তীব্র চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে নিজের হ্যান্ডকাফ লাগানো হাত দিয়ে তুরের টেবিলে থাকা হাত চেপে ধরে। তুর কিছু বুঝতে পারার আগেই তীব্রকে নিজের খুব কাছে দেখতে পায়। তুরের মনে হলো ওর ভেতরে কেউ জ্বলন্ত লাভা ঢেলে দিল, যা শিরা উপশিরা বেয়ে সারা শরীরে বৈদ্যুতিক শকটের মতন কম্পন দিতে লাগলো। কাঁপতে কাঁপতে তোর নিজের চোখগুলো বন্ধ করে নেয়। কারো পায়ের আওয়াজে তীব্র নিজের আগের অবস্থানে এসে বসে পড়ল। কি হলো না হলো তোর কিছুই বুঝতে পারলো না। ও নিজেই নিজের হাতটাকে অবাকভাবে দেখতে লাগলো। শরীর প্রচন্ড বেগে কাঁপছে। তীব্র নিচের দিকে তাকিয়ে বলে উঠল, তোমার কাছে আগে আমার চাওয়ার শুধু একটা জিনিস ছিল,
কিন্তু তুমি আমাকে বাধ্য করেছ তাতে রুহকে সামিল করতে। রুহকে সামিল করে যখন তার লোভ আমাকে দেখিয়েছ, এখন তো আমাকে লোভী বললে আমি মানব না। লোভ যখন নিজে দেখিয়েছ, এখন লোভী না বলে আমাকে তাহলে বুঝিয়ে দেবে, নাহলে তা আমাকে উসুল করে নিতে হবে। তোর এখনো নিজের ঘরে আছে আর তীব্রের কথার মানে বোঝা ওর কাম্য না। ও পূর্বে নেই দাঁড়িয়ে আছে। তখনই শাওন প্রবেশ করে, তুরের পাথরের মূর্তি দেখে ওকে ডাকে, কিন্তু তুর কোনো রেসপন্স করে না। ও আলতো করে তুরকে ছাকাতে ও একবার শাওন আরেকবার তীব্রের দিকে তাকায়। তীব্রের আবারও টেবিলে বাড়ি দেওয়ায় খেলায় মত্ত। শাওন কিছু বলতে যাবে তার আগেই ওকে অবাক করে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এটা দেখে ও তীব্রকে উদ্দেশ্য করে বলে, কি করেছিস ওর সাথে? তীব্র ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে হেয়ালি কণ্ঠে বলল, অপরাধের কথা অপরাধের মুখ থেকে জানতে চাইছেন ইন্সপেক্টর। সে কি সত্যি কথা বলবে? আপনি না হয় ভিকটিমের কাছ থেকে জেনে নিন কি হয়েছে। তবে যদি সে বলে তো। তীব্রের হেয়ালির মানে বুঝল না, ওকে আবার নিজের জায়গায় ফেরত পাঠালো। তীব্র সেখানে গিয়ে দেয়ালে হেলান দিয়ে বসে বলল, কাল কোর্টে নিয়ে যাওয়া হবে। সে ধৈর্য হলো না, ছুটে চলে এলে। থাকবে কি করে আমাকে ছাড়া? কাল অনেক কিছুর ফয়সলা হবে। আমার যা চাই তার জন্য আমাকে আরও অপেক্ষা করতে হবে। তবে এটাও সত্য, আমার আগের যাওয়া এখন আর নেই। সারাংশ এখন সম্প্রসারণের রূপ নিয়েছে। পরের দিন শুনানিতে তীব্রকে কোর্টে হাজির করা হয়। তীব্রের বলা ভিডিও ক্লিপ আর তুরের সাক্ষ্যে তীব্র অপরাধী প্রমাণ করতে চাইলেও ঋদ্ধ ঠিক করা উকিল কেসের মাত্রা ঘুরানোর জন্য তুরের দিকে ও আঙ্গুল তুলতে চায়, কিন্তু পারে না। কারণ তার আগেই ভরা আদালতে তীব্র নিজের মুখেই স্বীকার করে যে ওর তুরকে আটকে রেখেছিল এবং তোর যা যা বলছে সব সত্যি। এরপর আর কারো কিছু বলার থাকে না। তীব্র নিজ হাতে নিজের বাঁচার রাস্তা শেষ করে দেয়। ওকে নিজের সাপেক্ষে কিছু বলতে বলা হলে ও শুধু এটাই বলে যে তুরের প্রতি দুর্বলতা আর পরিস্থিতি ওকে এটা করতে বাধ্য করেছে। উভয় পক্ষে রায় শুনে আদালত 3 দিন পরে ডেট দেয় রায় শোনানোর জন্য। আদালত থেকে বেরিয়ে পুলিশ যখন তীব্রকে নিয়ে ফেরত যেতে চায়, ঠিক তখনই তুর তীব্রের সামনে এসে দাঁড়ায়। ওকে দেখে একটা জোরপূর্বক হাসি দিল তীব্র, আর তুর বলে উঠল, শাস্তি যখন পাবেন তখন বুঝবেন আমি কেন অস্থির ছিলাম। তাতে তুমি খুশি হলেই হবে। তোর কিছু বলতে চেয়েও পারল না। ও নিজের পথে হাঁটা দিতেই থমকে গেল, মাথায় হাত দিয়ে মাথাটা চেপে ধরল। তোর থমকে যাওয়াতে তীব্র দাঁড়িয়ে গেল। হঠাৎ করেই তোরের সামনে সব কিছু ঝাপসা হয়ে এলো। ও অস্ফুট স্বরে শুধু তীব্র নামটা বলে উঠল। তোর নিচে পড়ে যেতে ধরলেই তীব্র পুলিশের হাত থেকে কোনো রকম ছুটে এসে তোরকে মাটি থেকে পড়া আটকালো। তোর জ্ঞান হারিয়েছে। তোয়া সহ ওর বাবা তুরের জন্য অস্থির হয়ে পড়ল। তীব্র নার্ভ চেক করে ভালোভাবে লক্ষ্য করতেই থমকে গেল। তোয়া সহ বাকিরা জিজ্ঞাসুক দৃষ্টিতে তীব্রের দিকে তাকিয়ে আছে। তীব্র তখন আর স্থির, ওর কি করা উচিত নিজেও জানে না। তোয়া খুব উদ্গ্রীব হয়ে তীব্রকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? কিন্তু তীব্র কোনো কথা বলতে পারল না। তোয়া তীব্রের চোখে মুখে যেমন একটা খুশির ঝিলিক দেখতে পাচ্ছে, তেমনই দুশ্চিন্তাও। ও আবার জিজ্ঞেস করতেই তীব্র অপরাধীর দৃষ্টিতে খুশির ঝলক আড়াল করেই জবাব দিল, তুই প্রেগন্যান্ট। কথাটা শোনা মাত্রই সেখানে সবাই যার যার মুখ চাওয়াচাওয়ি করল। তীব্র ভালোভাবে বুঝতে পারছে ব্যাপারটা এখানে কারোর জন্যই সুখকর নয়, একমাত্র তীব্র ছাড়া। কিন্তু আফসোসের সেই খুশিটা এখন চাইলেও প্রকাশ করতে পারবে না। এর মধ্যে তুরকে পানি দিয়ে জ্ঞান ফেরানো হলো, কিন্তু তুর সবাইকে চিন্তিত দেখে বলল, আমার কিছু হয়নি, একটু মাথা ঘুরে গিয়েছিল গরমের কারণে, এত চিন্তা করো না। তখনই খেয়াল করে তুর তীব্রের বুকের মাঝে। ও দ্রুত নিজেকে ছাড়িয়ে নেয়। ও কিছু বলতে যাবে তার আগেই ওর বাবা হাত ধরে গাড়িতে বসিয়ে দেয়। সাথে তোয়া আর বাকিরাও চলে যায়। তীব্রকে জেলে নিয়ে যাওয়া হয়। তোর সবার আচরণে বেশ অবাক হয়। ওর বাবা সারা রাস্তায় গভীরভাবে বসেছিল, আর তোয়াও একদম চুপচাপ। তোর বারবার তোয়াকে জিজ্ঞেস করলো কি হয়েছে, ওরা এরকম বিহেভ কেন করছে, কিন্তু কোনো উত্তর পায়নি। বাসে ফিরলে তুরের চাচা বলে উঠল, মান সম্মানের আর সেলিফোটাও বাকি রইল না। যেখানে ছেলেটা এত কাণ্ড করেও বিয়ে করতে চাইলো, আর তোমরা বিয়ে না দিয়ে নিজেদের মান ইজ্জত নিজেরাই ডুবালে। কথাটা শুনে তুরের বাবা তুরকে ভেতরে যেতে বলল। তুর বুঝলো এখন কিছু বলা ঠিক হবে না, তাই চলে গেল। তুরের বাবা কি করবে বুঝতে পারলো না। সানি আর তায়ানও এখানে আছে। সবাইকে চুপচাপ দেখে ওর চাচা জিজ্ঞেস করলো, কি হলো, তোমরা চুপ হয়ে গেছো কেন? কেসের কি হয়েছে? তোয়া জবাব দিল, ডক্টর রায়হান নিজেই সব স্বীকার করে নিয়েছে। তাহলে তো ভালোই, তোমার মেয়ের ঘাড় থেকে এ দোষ নামলো। কিন্তু পাড়া প্রতিবেশীদের কথা এখন ভেবে কি লাভ?
ব্যাপারটা আসলে তা নয়। তুরের বাবা বেশ চিন্তিত হয়েই উত্তরটা দিলেন। তাহলে? কথাটা বলতে বেশ ইতস্তত করলেন তুরের বাবা। তাই দেখে তোয়া বলল, বাবা তুই প্রেগনেন্ট,